আজকে তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এলাম। দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক। এই দেখো এখানে যে এই যে ক্লাস 7-এর এই চ্যাপ্টার, এই দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন উত্তর রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো আমরা করব। দেখি নি এবার। প্রথমে হচ্ছে 1 নম্বরে শূন্যস্থান পূরণ করো। এখানে 6টা প্রশ্ন রয়েছে, ক, খ, গ, ঘ, ঙ, চ। এইখানে কয়ের যে উত্তর হবে তার তলায় দাগ রয়েছে, খয়ের উত্তরে দাগ দেওয়া রয়েছে, গয়ের উত্তরে দাগ দেওয়া রয়েছে এবং ঘ উত্তরে দাগ দেওয়া রয়েছে, ঙ দাগ দেওয়া রয়েছে এবং চয়েতেও দাগ দেওয়া রয়েছে। তাহলে আমরা একবার দেখে নিই। বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় উত্তরীয় আরণ্যক গ্রন্থে। প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল ভাগীরথী, পদ্মা, মেঘনা। গ নম্বরে সকলোত্তর প্রথম উপাধি ছিল হর্ষবর্ধনের। ঘয়ে আছে কৈবর্ত বিদ্রোহের যে নেতা ছিলেন ভীম। সেন রাজা লক্ষণ সেনের আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে। সুলতান যুগের একজন ঐতিহাসিক ছিলেন মিনাজ সিরাজ। এবার কয়স্তম্ভ সে ক্ষয়স্তম্ভ মিলিয়ে দেখো, এই দুদিকে দুটো রয়েছে, সেগুলো আমরা উত্তর করছি। দেখো বজ্রভূমির সাথে মিল রয়েছে উত্তরাঢ়, লটমচিওর সাথে বৌদ্ধবিহার, গঙ্গাইকুণ্ড চোলের সাথে প্রথম রাজেন্দ্র, গৌড়বর সাথে বাগপতিরাজ, হরিকেলের সঙ্গে আধুনিক চট্টগ্রাম, কিতাবুল হিন্দের সাথে বৈবেরণী। ঠিক আছে, তারপরে এইখানে আমাদের এগুলো দাগ দেওয়া রয়েছে। কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভের মেলানো হয়েছে। এবার আমাদের 3 নম্বরে সংক্ষেপে 30 থেকে 50 শব্দের মধ্যে উত্তর লেখো। ক নম্বরে যে এখনকার পশ্চিমবঙ্গের একটি মানচিত্র দেখো, তাতে আদি মধ্যযুগের বাংলার কোন কোন নদী দেখতে পাবে। এগুলো একটা এখনকার পশ্চিমবঙ্গের মানচিত্র দেখে তারপরে তোমরা সেই উত্তরগুলো করবে। তবে তোমাদের 9 নম্বর পৃষ্ঠায় মোটামুটি কিছু নদীর নাম আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। এই দেখো, আচ্ছা এখানে দেখো দাগ দেওয়া রয়েছে। দেখো ভাগীরথী, রূপনারায়ণ, দামোদর, অজয়, বিভিন্ন নদী রয়েছে, গঙ্গা। তোমরা এগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্ন দেখি। শশাঙ্কের আমলে বাংলা আর্থিক অবস্থা কেমন ছিল তা ভেবে লেখো। 12 নম্বর পেজে আছে। শশাঙ্কের আমলে সোনার মুদ্রা প্রচলিত ছিল, কিন্তু তার মান পড়ে গিয়েছিল। নকল সোনার মুদ্রাও দেখা যেত, রূপোর মুদ্রা ছিল না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই যুগে সম্ভবত মন্দা দেখা দিয়েছিল। সমাজে জমির চাহিদা বাড়তে থাকে, অর্থনীতি হয়ে পড়ে কৃষি নির্ভর। বাণিজ্যের গুরুত্ব কমে যাওয়ার ফলে নগরের গুরুত্ব কমতে শুরু করে, আবার কৃষির গুরুত্ব বেড়ে যাওয়ায় সমাজকর্ম গ্রাম কেন্দ্রিক হয়ে পড়েছিল। সমাজে মহত্তর বা স্থানীয় প্রধানদের গুরুত্ব বাড়তে থাকে। শ্রেষ্ঠী বা বণিকদের গুরুত্ব ও ক্ষমতা আগের যুগের থেকে কমে এসেছিল। স্থানীয় প্রধানরা এই যুগে শ্রেষ্ঠীদের মতোই ক্ষমতাধর হয়ে উঠেছিল। এখানে 3-এর ক্ষয়ের উত্তর আছে। এবার আমরা 3-এর গ দেখি। লেখা আছে মাতসান্যায় কি। 13 নম্বর পৃষ্ঠাতে আমরা একটু দেখে নিই, তোমরা পেয়ে যাবে, তোমাদের বইয়ে তো রয়েছে। মাতসান্যায়, মাতসান্যায় বলতে দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়। পুকুরের বড় মাছ যেমন ছোটো মাছকে খেয়ে ফেলে, অরাজকতার সময় তেমনি শক্তিশালী লোক দুর্বল লোকের উপর অত্যাচার করে শশাঙ্কের মৃত্যুর পরে খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগ থেকে 8ম শতকের মধ্যভাগ পর্যন্ত 100 বছর ছিল বাংলা ইতিহাসে একটা পরিবর্তনের যুগ। ওই যুগে প্রত্যেক ক্ষত্রিয়, সম্ভ্রান্ত লোক, ব্রাহ্মণ এবং বণিক ইচ্ছামতো নিজের এলাকা শাসন করত। বাংলায় কোনো কেন্দ্রীয় শাসক ছিল না। বছরের পর বছর এই অবস্থা চলার পরে বাংলার প্রভাবশালী লোকেরা মিলে খ্রিস্টীয় 8ম শতকের মধ্যভাগে গোপাল নামে একজনকে রাজা নির্বাচন করে আনুমানিক 750 খ্রিস্টাব্দ। ওই সময় থেকে বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয়। তাহলে এটা 3-এর গয়ের উত্তর। 3-এর ঘ দেখি আমরা। রয়েছে খ্রিস্টীয় 7ম-8ম শতকের আঞ্চলিক রাজ্যগুলি কেমনভাবে গড়েছিল। তাহলে এটা দেখি আমরা। পরে 16-17 দেখি একটু। অন্যান্য আঞ্চলিক শক্তির উত্থান। এই প্রশ্নটা একটু নিজের ভাষায় তোমরা লেখার চেষ্টা করবে, এটা বিভিন্নভাবে আছে। এটা দেখো 3-এর ঘ। বাংলার বাইরে খ্রিস্টীয় 7ম এবং 8ম শতাব্দীর উত্তর ও দক্ষিণ ভারতে বেশ কিছু নতুন রাজবংশ রাজ্যের উত্থান হয়েছিল। এই নতুন রাজবংশগুলি স্থানীয় শক্তিশালী ব্যক্তিদের উপস্থিতি মেনে নিয়েছিল। বড় বড় জমির মালিক বা যোদ্ধার নেতৃত্বে অনেক ক্ষেত্রে সামন্ত, মহাসামন্ত বা মহামন্ত্রী ইত্যাদি উপাধি দেওয়া হতো।
তার বদলে রাজা অর্জন কর্তৃপক্ষ খাজনা উপরেও বন্ধ হয়, এমনকি প্রয়োজন রাজার ডাকে সৈন্যের যুদ্ধে হাজির হতে হয়। কখনো আবার এদের মধ্যে কেউ কেউ রাজার দুর্বলতার সুযোগে স্বাধীনভাবে নিজেদের অঞ্চল শাসন করতে শুরু করেছিল। যেমন দাক্ষিণাত্যে রাষ্ট্রকূটরা কর্ণাটকের চালুক্য শক্তির অধীনে ছিল। অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে রাষ্ট্রকূট তার দন্তেদুর্গ চালুক্য শাসককে ক্ষমতা থেকে সরিয়ে নিজেই স্বাধীন রাজা হয়ে বসেন। অনেক সময় সামরিক কৃতিত্বের অধিকারী মানুষেরা পারিবারিক শক্তির সাহায্যে নতুন রাজ্য স্থাপনার উদ্যোগী হতো। এরকম কয়েকটি রাজবংশের কথা এখানে আমরা আর জানবো। যেমন প্রথমে উত্তর ভারত দিয়ে শুরু করা যাক। বাংলা, বিহার এবং ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অঞ্চলে পাল রাজা রাজত্ব করতেন। এদের কথা আমরা আগে জেনেছি। দ্বিতীয় শক্তি ছিল গুর্জর পর্তিয়াল। এরা রাজস্থান, গুজরাট, মালব এবং উত্তর ভারতের বৃহৎ অঞ্চল শাসন করত। এদের মধ্যে রাজা দ্বিতীয় নাগভট্ট 794 থেকে 833 খ্রিস্টাব্দ, রাজা প্রথম ভোজ বা মীর ভোজ আনুমানিক 836 থেকে 885 খ্রিস্টাব্দ খুব ক্ষমতাবান ছিলেন। দ্বিতীয় নাগভট্ট কোনজ দখল করে তার রাজধানী স্থাপন করেন। পরবর্তী বহু আক্রমণের মুখে পর্তিয়াল দুর্বল হয়ে পড়ে। হর্ষবর্ধনের সময় থেকে কোনজ উত্তরাপথের অবস্থানগত দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল। যে কোনজ নিয়ন্ত্রণ করে সেই গাঙ্গে উপত্যকা দখলে রাখতে পারে তা বোঝা গিয়েছিল। এই অঞ্চলে নদীভিত্তিক বাণিজ্য এবং খনিজ দ্রব্য আর্থিক দিক থেকে লবণীয় ছিল। কোনজ শেষ পর্যন্ত কে দখলে রাখতে পারে এই নিয়ে অষ্টম শতাব্দী থেকে পাল, গুর্জর, পর্তিয়া এবং রাষ্ট্রকূট বংশের মধ্যে লড়াই চলেছিল। একে ত্রিশক্তির সংগ্রাম বলা হয়। প্রায় 200 বছর ধরে চলা যুদ্ধ কলহে তিনটি বংশের শক্তি শেষ হয়ে যায়। এই সময় পাল রাজাদের ক্ষমতা কমে গেলে বাংলায় সেনা রাজত্ব শুরু হয়েছিল। আবার এই সময় দক্ষিণ ভারতে বেশ কিছু আঞ্চলিক শক্তির বিকাশ হয়েছিল। পল্লব, পাণ্ডব এবং বিশেষত চোল রাষ্ট্র সেরে উঠেছিল। কাবেরী এবং তার শাখা নদীগুলির বদ্বীপকে ঘিরে চোল রাজ্য গড়ে উঠেছিল। সেখানকার রাজা মুট্টা বাইকে সরিয়ে বিজয় 846 থেকে 871 খ্রিস্টাব্দে চোল রাজ্য প্রতিষ্ঠা করেন। থাঞ্জাভুর বা তাঞ্জোর নামে একটি নতুন নগরী তৈরি করে যা চোলদের রাজধানী ছিল। বিজয়ালয়ের উত্তরসূরি রাজাকে আরও সম্প্রসারিত করেন। দক্ষিণের পাণ্ডব এবং উত্তরের পল্লব অঞ্চল চোলদের দখল আসে 925 খ্রিস্টাব্দে। প্রথম রাজরাজ প্রথম কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চল চোল প্রতিপত্তি বাড়ান। তার পুত্র প্রথম রাজেন্দ্র 1016 থেকে 1044 খ্রিস্টাব্দ কল্যাণী চালুক্য শক্তিকে পরাজিত করে বাংলার পাল বংশের বিরুদ্ধে এক অভিযানে গঙ্গা নদীর তীরে পাল রাজা হারিয়ে তিনি গঙ্গাইকণ্ড চোল উপাধি নেন। প্রথম রাজরাজ এবং রাজেন্দ্র চোল দুজনেই দক্ষ নৌবাহিনী তৈরি করেন। তারপরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতীয় বাণিজ্যকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা চোলদের পক্ষে সম্ভব হয়। তাহলে এখান থেকে উত্তরটা তোমরা একটু নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে লিখে নেবে। কেমন মানে এবার 3 নম্বর সেনা রাজাদের আদিনিবাস কোথায় ছিল, কীভাবে তারা বাংলায় শাসন কায়েম করেছিল। তাহলে এটা আমরা 15 নম্বর পৃষ্ঠা দেখি। দেখো, সেনা রাজাদের আদি বাসস্থান ছিল দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চল অর্থাৎ মহীশূর এবং তার আশেপাশের এলাকা। সেনারা বংশগতভাবে প্রথমে ছিলেন ব্রাহ্মণ, পরে তারা ক্ষত্রিয় হয়ে যান। সেন বংশের সামন্ত সেন একাদশ শতকের কোনো এক সময় কর্ণাটকের রাঢ় অঞ্চলে চলে এসেছিলেন। সামন্ত সেন এবং তার ছেলে হেমন্ত সেন আমলে রাঢ় অঞ্চলে সেনদের কিছুটা আধিপত্য তৈরি হয়েছিল। হেমন্ত সেনের ছেলে বিজয় সেন আনুমানিক 1096 থেকে 1159 খ্রিস্টাব্দ রাঢ়, গৌড়, পূর্ববঙ্গ এবং মিথিলা জয় করে সেন রাজ্যের পরিধি বাড়িয়েছিলেন। এটা 3 হয়ে গেল। 3 সুলতান মাহমুদ ভারতে লুট করার ধন সম্পদ কীভাবে ব্যবহার করেছিলেন। এটা 20 পৃষ্ঠায় পেয়ে যাবে তোমরা। গজনির মাহমুদের প্রধান উদ্দেশ্য ছিল মন্দিরগুলি থেকে ধন সম্পদ লুণ্ঠন করে খোরাসান এবং মধ্য এশিয়ায় তার সাম্রাজ্য দাবি করা। আনুমানিক 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত মাহমুদ প্রায় 17 বার উত্তর ভারত আক্রমণ করেন। গজনি সুলতান মাহমুদ ভারতের ইতিহাসে একজন আক্রমণকারী হিসাবে চিহ্নিত হয়ে আছেন, কিন্তু তিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না। ভারত থেকে তিনি যেমন প্রচুর সম্পদ লুট করেছেন, তেমনি নিজের রাজ্যে ভালো করে কাজে তা ব্যয় করেছেন। তার আমার রাজধানী গজনি অন্যান্য শহরকে সুন্দর করে সাজানো হয়েছিল। মাহমুদ সেখানে প্রাসাদ, মসজিদ, গ্রন্থাগার, বাগিচা, জলাধার, খাল এবং আমুদরিয়া নদীর উপর বাঁধ নির্মাণ করেন। তিনি একটি বিশ্ববিদ্যালয় তৈরি করেন যেখানে শিক্ষকদের বেতন, ছাত্রদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা ছিল। মাহমুদের আমলে 2জন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন অলবেরুনি এবং ফিরদৌসী। অলবেরুনি ছিলেন দর্শন এবং গণিতের পণ্ডিত। ভারতীয় তিনি পর্যটক হিসাবে আসেন। তার লেখা কিতাব আল হিন্দ সে সময় ভারতীয় ইতিহাস জানার জন্য জরুরি গ্রন্থ। কবি ফিরদৌসী শাহনামা কাব্য লিখেছেন। উত্তরটা মনোনীতিনের চয়েসে লেখা যাবে। ওরা একটু সাজিয়ে গেছি। এরপরে আমরা 4 নম্বর প্রশ্নে যাই। 4 নম্বর আমাদের কী কী রয়েছে একটু দেখে নিই।
প্রথমে রয়েছে প্রাচীন বাংলার রাঢ় শূন্য ও গৌড় অঞ্চলের ভৌগোলিক পরিচয় দাও। তারা 9-10 পৃষ্ঠায় রয়েছে আমাদের। দেখো 4 নম্বরে ক, রাঢ় শূন্য। প্রাচীন রাঢ় বা লাঢ় অঞ্চলের দুটি ভাগ ছিল, উত্তর রাঢ় এবং দক্ষিণ রাঢ়। জৈনদের প্রাচীন ঐতিহ্য অনুসারে উত্তর রাঢ় ছিল বজ্রভূমি এবং দক্ষিণ রাঢ় ছিল সুবহ ভূমি বা শূন্যভূমি এলাকা। উত্তর এবং দক্ষিণ রাঢ়ের মাঝের সীমানা ছিল অজয় নদ, আজকের মুর্শিদাবাদ জেলার পশ্চিম ভাগ, বীরভূম জেলার সাঁওতাল পরগনার একাংশ এবং বর্ধমান জেলার কাটোয়া মহকুমার উত্তর ভাগ ছিল উত্তর রাঢ় অঞ্চল। দক্ষিণ রাঢ় বলতে আজকের হাওড়া, হুগলি এবং বর্ধমান জেলার বাকি অংশ এবং অজয় দামোদর নদীর মধ্যবর্তী বিরাট এলাকা বোঝানো হতো। দক্ষিণ রাঢ় ছিল বঙ্গোপসাগরের নিকটবর্তী এলাকা। মহাভারতের গল্প এবং কালিদাসের কাব্যে আছে ভাগীরথী এবং কাঁসাই বা কংসাবতী নদীর মাঝে সমুদ্র পর্যন্ত বিরাট এলাকা এর অন্তর্গত ছিল। এদের গৌড়। প্রাচীন এবং মধ্যযুগের বাংলায় গৌড় ছিল গুরুত্বপূর্ণ অঞ্চল। গৌড় বলতে একটি জনগোষ্ঠীকে বোঝানো হতো। বরাহমিহিরের খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের রচনা অনুযায়ী মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান জেলার পশ্চিমাংশ নিয়ে তৈরি হয়েছিল সেকালের গৌড়। খ্রিস্টীয় 7ম শতকের রাজা শশাঙ্কের আমলে গৌড়ের সীমা বেড়ে গিয়েছিল। শশাঙ্কের রাজধানী করেছিল কর্ণ সুবর্ণ। ভাগীরথীর পশ্চিম পাড়া আজকের মুর্শিদাবাদ জেলায় ছিল সেকালের গৌড়ের প্রধান এলাকা। শশাঙ্কের আমলে পুনর্বর্ধন উত্তরবঙ্গ থেকে উড়িষ্যার উপকূল পর্যন্ত এলাকার গৌড়ের অন্তর্গত হয়েছিল। খ্রিস্টীয় 8ম ও 9ম শতকে গৌড় বলতে সমগ্র পাল সাম্রাজ্যকে বোঝানো। এরপর আমরা দেখি 4-এর আমরা খ, শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতামত। 12 নম্বর পৃষ্ঠায় আছে। শশাঙ্ক ধর্মীয় বিশ্বাসী না শৈব বা শিবের উপাসক। আর্য মঞ্জুশ্রী মূলকল্প নামক বৌদ্ধ গ্রন্থে এবং সুয়ানজাঙ্গের ভ্রমণ পড়ে তাকে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে। শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র ধর্মীয় স্মারক ধ্বংস করেছিলেন। হর্ষবর্ধনের সহাকবি বানভট্টের রচনা হর্ষচরিতে শশাঙ্ককে নিন্দা করা হয়েছে। অন্যদিকে শশাঙ্কের শাসনকালের কয়েক বছর পরে সুয়ানজাং কর্ণ সুবর্ণ নগরের উপকণ্ঠে রক্তমৃত্তিকা বৌদ্ধবিহারের সমৃদ্ধি লক্ষ্য করেছিলেন। শশাঙ্কের মৃত্যুর 50 বছর পর চীনা প্রজার গীত সিংহের নজরে পড়েছিল বাংলায় বৌদ্ধ উন্নতি। শশাঙ্ক নির্বিচারে বৌদ্ধ বিদ্বেষী হলে তা হতো না। বলা যায় যে শশাঙ্কের প্রতি সব লেখকরা পুরোপুরি বিদ্বেষমুক্ত ছিলেন না, সুতরাং শশাঙ্ক সম্পর্কে তাদের মতামত কিছুটা অতিরঞ্জিত ছিল বলে মনে করা যেতে পারে। এরপরের প্রশ্ন রয়েছে আমাদের ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল, এই সংগ্রামের মূল কারণ কী ছিল? এটা আমাদের 17 নম্বর পৃষ্ঠা রয়েছে। হর্ষবর্ধনের সময় থেকেই কনৌজ উত্তরাপথের অবস্থানগত দিক থেকে গুরুত্বপূর্ণ হয়েছিল। যে কনৌজ নিয়ন্ত্রণ করবে সেই গাঙ্গেয় উপত্যকা দখল রাখতে পারবে তা বোঝা গিয়েছিল। এই অঞ্চল নদীভিত্তিক বাণিজ্য এবং খনিজ বা আর্থিক দিক থেকে লবণীয় ছিল। কনৌজ শেষ পর্যন্ত কে দখল রাখতে পারবে এই নিয়ে 8ম শতাব্দী থেকে পাল, গুর্জর, পর্তিয়ার এবং রাষ্ট্রকূট বংশের মধ্যে টানা লড়াই চলেছিল। একে ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। প্রায় 200 বছর ধরে চলা যুদ্ধ ফলে 3টি বংশের শক্তি শেষ হয়ে যায়। এই সময় পাল রাজাদের ক্ষমতা কমে গেলে বাংলায় সেন রাজত্ব শুরু হয়েছিল। এরপরে আমাদের প্রশ্ন রয়েছে 4-এর ঘ, 6, 2, 1 ভালো করে দেখো। এর থেকে পাল ও সেন শাসনের সংক্ষিপ্ত তুলনা করো। 16 পৃষ্ঠায় ততক্ষণ নিজের মতন করে লেখার চেষ্টা করো। এখানে তো একটা ছক আছে 2-1। 1 নজরে বাংলা ও বিহারে পাল ও সেন রাজাদের শাসন। রাজবংশ পাল, সময়কাল 750 থেকে 1200 খ্রিস্টাব্দ। কয়েকজন উল্লেখযোগ্য শাসক আছে গোপাল, ধর্মপাল, দেবপাল, প্রথম মহিপাল, রামপাল। উল্লেখ ঘটেছে ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ, বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষণা, শিক্ষা, শিল্প, স্থাপত্যের বিকাশ, কৈবর্ত বিদ্রোহ। সেন বংশ হচ্ছে খ্রিস্টীয় 11 শতক 1204 থেকে 545, খ্রিস্টীয় 13 শতকের প্রথম ভাগ। বলরাম সেন, লক্ষণ সেন বর্ণ ব্যবস্থা কড়াকড়ি, তুর্কি অভিযান। লক্ষ্য করে দেখো যে পাল রাজাদের শাসনের শেষ দিকে বাংলায় সেন শাসন শুরু হয়। তার মানে হলো খ্রিস্টীয় 11 শতকের মাঝামাঝি সময় থেকে সমগ্র বাংলার উপরে আর পাল রাজাদের তেমনভাবে ছিল না। কেবল পূর্ব বিহারে এবং উত্তর বাংলায় পাল রাজাদের শাসন টিকেছিল। এই সুযোগে সেন বংশ হেমন্ত সেন এবং তার ছেলে হেমন্ত সেন রাঢ় অঞ্চলে নিজেদের প্রতিষ্ঠা করেছিলেন। পাল শাসনের শেষ দিকে কৈবর্ত বিদ্রোহ সেনদের রাজ্য স্থাপনে সাহায্য করেছিল। তবু গুছিয়ে নেওয়ার উত্তরটা লেখার চেষ্টা করবে নিজের মতন করে, নিজের ভাষায়।
ঠিক আছে, 4 নম্বরের এবারে আমার উত্তর, দক্ষিণ ভারতের চোল শক্তির উত্থানের পটভূমি বিশ্লেষণ করো, কোন কোন অঞ্চল চোল রাজ্যের অন্তর্গত ছিল। এটা আমরা দেখলি 17-18 পৃষ্ঠে। দক্ষিণ ভারতের চোল শক্তি, এই সময় দক্ষিণ ভারতে বেশ কিছু আঞ্চলিক শক্তির বিকাশ হয়েছিল। পল্লব, পাণ্ড্য এবং ভবিষ্যতে চোল শক্তিশালী উঠেছিল। কাবেরী এবং তার শাখা নদীগুলির উপদ্বীপকে ঘিরে চোল রাজ্য গড়ে উঠেছিল। সেখানকার রাজা মুক্তাবাইয়াকে সরিয়ে বিজয়ে 846 থেকে 871 খ্রিস্টে চোল রাজ্য প্রতিষ্ঠা করেন। থাঞ্জাভুর বা তাঞ্জোর নামে এক নতুন নগরী তৈরি হয়েছে, চোলদের রাজধানী ছিল। বিজয়ালয়ের উত্তরসূরি রাজ্যকে আরও সম্প্রসারিত করেন। দক্ষিণের পাণ্ড্য এবং উত্তরের পল্লব অঞ্চল চোলদের দখল আসে। 985 খ্রিস্টাব্দে প্রথম রাজরাজ প্রথম কেরল, তামিলনাড়ু এবং কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চলে চোল প্রতিপত্তি বাড়ান। তার পুত্র প্রথম রাজেন্দ্র 1016 থেকে 1044 খ্রিস্টাব্দ কল্যাণের চালুক্য শক্তিকে পরাজিত করেন। বাংলার পাল বংশের বিরুদ্ধে অভিযান গঙ্গা নদীর তীরে পাল রাজাকে হারিয়ে তিনি গঙ্গায় কোন্ড চোল উপাধি নেন। প্রথম রাজরাজ এবং রাজেন্দ্র চোল দুজনেই দক্ষ নৌবাহিনী তৈরি করেন। তার ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতীয় বাণিজ্যকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা চোলদের পক্ষে সম্ভব হয়। এরপর আমাদের প্রশ্ন রয়েছে 4-এর ও, দক্ষিণ ভারতের চোল শক্তির উত্থানের পটভূমি হয়ে গেল চোল রাজ্য ছিল আমাদের। এবার আমরা দেখে নিই 4-এর চ, ইসলাম ধর্মের প্রচারের আগে আরব দেশের সংক্ষিপ্ত পরিচিত। ইসলাম ধর্মের প্রচার আরব দেশে কী বদল এনেছিল। 19 পৃষ্ঠায় দেখি। ইসলাম ও ভারত, এখানে ধরো ভারতের পশ্চিমে আরব সাগর পেরিয়ে এশিয়া মহাদেশের পশ্চিমভাগে আরব উপদ্বীপ। আরব উপদ্বীপের অধিকাংশ মরুভূমি বা শুকনো ঘাসজমি অঞ্চল। এর পশ্চিমে লোহিত সাগর, দক্ষিণ আরব সাগর এবং পূর্ব দিকে পারস্য উপসাগর। এখানে বৃষ্টিপাত সামান্য হয়। মক্কা এবং মদিনা এখানকার দুটি গুরুত্বপূর্ণ শহর। এখানকার যাযাবর মানুষদের বলা হতো বেদুইন, তারা উট পালন করত। খিচুড় এবং উটের দুধ ছিল এদের অন্যতম খাদ্য। এই মানুষেরা নিজেদের আরব বলে পরিচয় দিত। খ্রিস্টীয় ষষ্ঠ শতকের শুরুতে কিছু কিছু আরব উপজাতি ব্যবসাকে প্রধান জীবিকা করেছিল। মক্কা শহর দুটি বাণিজ্য পথের সংযোগস্থল অবস্থিত হয়। এই নগরের দখলদারি নিয়ে বিভিন্ন উপজাতির মধ্যে সংঘর্ষ লেগেই থাকত। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে আরব উপদ্বীপের নতুন এক ধর্মের জন্ম হলো, তার নাম ইসলাম। ওই শতকে হজরত মুহাম্মদ মক্কাকে কেন্দ্র করে ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করেন। তিনি নিজেও ছিলেন একজন ব্যবসায়ী। হজরত মুহাম্মদ 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 610 খ্রিস্টাব্দে মুহাম্মদ ঘোষণা করেন যে আল্লাহ বা ঈশ্বর তাকে দূত মনোনীত করেছেন। সেই জন্যই মুহাম্মদকে ঈশ্বর বা আল্লাহর বার্তাবাহক বলা হয়। আল্লাহর বাণী সাধারণ মানুষ মুহাম্মদের থেকে জানতে পারেন। ইসলাম ধর্মের অনুগামীরা মুসলমান নামে পরিচিত। বিভিন্ন আরব প্রজাতির মধ্যে ধর্মীয় বিভেদ বন্ধ করার জন্য মুহাম্মদ একটি বিশ্বাসকে চালু করেছিলেন। ফলে উপজাতিগুলির মধ্যে ঐক্য তৈরি হতে থাকে। তখনকার দিনে প্রতিষ্ঠিত মক্কাবাসীর ধর্মীয় আচার আচরণের সাথে মুহাম্মদের ধর্মীয় মতের যথেষ্ট ফারাক ছিল। 622 খ্রিস্টাব্দে মুহাম্মদ এবং তার অনুগামীরা মদিনা শহরে চলে আসেন। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। পরে ওই সময় থেকে হিসাব করে হিজরি নামে ইসলামীয় সাল গণনা শুরু হয়। 10 বছরের মধ্যে মুহাম্মদ আরব ভূখণ্ডে বিরাট অঞ্চল জয় করেন। মক্কাতে তার প্রভাব ছড়িয়ে পড়ে। 632 খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদ পরলোক গমন করেন। ততদিন অবশ্য আরবের মূল ভূখণ্ডে ইসলাম ভালোভাবেই ছড়িয়ে পড়েছিল। তাহলে এখানে যে প্রশ্ন উত্তরগুলো ছিল সেই প্রশ্ন উত্তরগুলো আমরা করলাম 4-এর। আশা করে আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীকালে অন্য যে চ্যাপ্টার রয়েছে সেই অন্য চ্যাপ্টার নিয়ে ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।